স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। টি-20 বিশ্বকাপের আগে যেদিন ক্যাপ্টেন্স ফটো সেশন হলো সেদিন আসলে বাংলাদেশ ক্রিকেট নেমেছে অদম্য টি-20 কাপে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাতে। এই যে বিশ্বকাপ থেকে দূরে থাকা এবং সেই হাইপটা থেকে বঞ্চিত হওয়া, এটা বাংলাদেশ ক্রিকেটারদের কতটা পোড়াচ্ছে এবং বর্তমান রিয়েলিটি কি চলছে বিসিবিতে, এইসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত খেলা যুগে। আমরা তো দেখলাম যে গতকালকে ক্যাপ্টেন্স ফটোশুট হলো আইসিসি ওয়ার্ল্ড কাপের মুহূর্তে। আমরা দেখতে পেয়েছি ভারত এবং শ্রীলঙ্কাতে দু জায়গায় হয়েছে আলাদা আলাদা করে। সেই মুহূর্তে আমরা অদম্য টি-20 খেলছি, এই যে একটা আক্ষেপ, এটাকে পূরণ করা যায় না, সেটা তো রিশাদই বললেন একটু আগে, যে রিশাদের আমরা একটা ভিজুয়াল দেখলাম যে তিনি বলছেন যে আক্ষেপ কি আপনাদের হয় না? আসলে আক্ষেপ সবারই হয়। কাল যখন নাকি মুম্বাই এবং কলম্বোতে একই সঙ্গে আপনার এত আলো, এত আয়োজন, এত কিছু, এত সবার হাসি, সব কিছুর ভিতরে মানে পুরো বিশ্বকাপের রংধনুতে আসলে বাংলাদেশের রংটা ছিল না, এটা দেখতে আসলেই কষ্ট হয়। এটা আমরা যেভাবেই দেখি না কেন, একজন ক্রিকেট প্রেমী কিংবা ক্রিকেট সাপোর্ট যারা করেন, সর্বোপরি মানে এই প্রথম বাংলাদেশ টি-20 বিশ্বকাপে নাই, এত কিছুর ভিতরে এত কিছু হয়ে গেছে। আপনি দেখেন 2007 থেকে আমরা কন্টিনিউ খেলে আসছি এই টুর্নামেন্টটা, অথচ এবার নয়, আমাদের ছাড়া আসলে বাকি সবাই আছে। এটা আসলেই কষ্ট দিচ্ছে আমাদেরকে। আমরা তো দেখতে পেলাম যে এইবারের অদম্য টি-20 কাপে আমরা খালি গ্যালারির সামনে দেখছি আমাদের কনসার্ট হচ্ছে। যে দর্শকের আমরা উপস্থিতি আশা করেছিলাম সেই দর্শকও পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে এই টুর্নামেন্ট থেকে। কাদের দেখতে তারা আসলে আসবেন মাঠটাতে? তারপরেও আমরা যদি মাঠের খেলাও দেখি, সেখানেও কিন্তু খুব যে একটা খুশি হওয়ার কারণ রয়েছে তা তো না। আমরা লো স্কোরিং একটা ম্যাচ দেখলাম যেখানে জুনিয়ররা সিনিয়রদের সামনে দাঁড়াতে পারেননি। লিটন সাইফরা হেসে খেলে ম্যাচটা বের করে ফেলেছেন। তো আলটিমেটলি এটা কতটা আসলে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আর কতটা আসলে ওই যে মানে শাক দিয়ে মাছ ঢাকার জায়গা? না, আপনি ঠিকই বলছেন যে কালকে কনসার্টটা হলো মানে পুরা খালি গ্যালারি, ভর দুপুরে কিছু লোক গান গাচ্ছে, সামনে কেউ নেই, মানে এটা দেখতেও অড লাগছিল। আমি অনেকবার বলেছি এই ক্রিকেট ম্যাচের আগে এই ধরনের অনুষ্ঠান আসলে খুব একটা মানে ক্রিকেটের জন্য বিশুদ্ধ বিনোদন এটা না। ক্রিকেটারদের মান সম্মান তো বাদই দিলাম, যারা গান গাইলেন তাদের মান তাদের সম্মানটা কোথায় গেল? মানে এটা আমার দেখতে আসলে অড লাগে। একটা শিল্পী একটা গান গাচ্ছে আর সামনে কেউ নাই। আপনি যদি দেখেন এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা সেকেন্ড ডিভিশন ক্রিকেটে একটা ম্যাচ সেরা প্লেয়ারকে দিয়ে হয় মাত্র 5,000 টাকা, অথচ আপনি নিশ্চিত অনেক লাখ টাকা খরচ করে এই শিল্পীদের এনেছেন। তা আমি এটা আসলে আর যাচ্ছি না এই ব্যাপারটিতে। আপনি যেটা বলছিলেন যে এই টুর্নামেন্টের কালকে যেটা হলো, এই টুর্নামেন্টে কিন্তু দুটি দিক আছে আসলে, যেটি বলা হচ্ছে বিসিবি থেকে যে টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারছি না, সেই যে আর্থিক একটা ক্ষতি, ক্রিকেটারদের একটা আর্থিক ব্যাপার এখানে থাকে, তাদের কিছু টাকা পাবে। আরেকটি ব্যাপার কিন্তু আমার মনে হয় এখানে আছে, সেটা হচ্ছে যে আপনার পিএসএল এর কিন্তু আপনার নিলাম 11 তারিখে। তার আগে কিন্তু এটা একটা লাস্ট স্টেজ যেখানে নাকি পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু এটা ফলো করছে। তারা কিন্তু এবার চাচ্ছে বাংলাদেশ থেকে বেশি বেশি ক্রিকেটার নিতে, এবং বেশ করে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, এবং ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ভিতরে অনেকে কিন্তু বিপিএল এ সেভাবে পারফর্ম করতে পারেনি প্রত্যাশা মতন, তাদের জন্য কিন্তু একটি সুযোগ। আপনি যদি দেখেন সাইফের কথা, সাইফ, লিটন, তানজিদ, শান্ত, রিপন মণ্ডল, এদের জন্য কিন্তু পিএসএল এর নিলামের যে হবে 11 তারিখ, তার আগে এই অদম্য টি-20টা তাদের জন্য আসলে একটা জ্যাকপটের মতন হতে পারে। এবং এখানে রান করলে, এখানে পারফর্ম করলে, এবং সেটাই চাওয়া হচ্ছে যে এখানে রান করলে পিএসএল এ যাতে সে টিম পায়। তো সব মিলে আমি মনে করি যে এটা একটা পিএসএল নিলামের একটা রেস রিহার্সেল হচ্ছে এই অদম্য টি-20তে। পিসিবি যেমন বিসিবির পাশে রয়েছে এই সংকটকালীন সময়টাতে, আমরা তো দেখতে পাচ্ছি নানাভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। তো গতকালকে সালমান আগা তিনিও বক্তব্য রাখলেন, পাকিস্তানের ক্যাপ্টেন, যে তারা বাংলাদেশকে তাদের ভাই হিসেবে সম্বোধন করেছেন। সো আলটিমেটলি এই ক্রিকেটের কূটনীতিতে সালমান আগার বক্তব্যটা কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে? না, আমরা যদি খেয়াল করি যে আপনি পাকিস্তানি ক্রিকেটারদের মুখে বাংলাদেশিদের ভাই বলাটা আসলে নতুন কিছু না। আমরা দেখেছি 1999 বিশ্বকাপ যেটা হয়েছিল নর্দাম্পটনে, সেখানে কিন্তু পাকিস্তান হেরে যাওয়ার পর বাংলাদেশের কাছে পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম তখন বলেছিলেন একটি কথা, যে আমরা ভাইয়ের কাছে হেরেছি, এখানে লজ্জার কিছু নেই। তারপরে কিন্তু অনেক অনেক কিছু হয়ে গেছে, করাচি থেকে কুমিল্লা অনেক কিছু হয়ে গেছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে। আসলে ওই দিক থেকে যতটা ভাই বলা হতো এতদিন, ততটা সারা এখান থেকে দিত না। তো এখন অনেক বছর পর সালমান আগার কথা শুনে মনে হচ্ছে যে মেলায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, জন্মদাগ দেখে এখন দুইজনকে কোলাকুলি করছে। তো সেই ব্যাপারটি আসলে মনে হয়েছে আমার কাছে, যে তারা চাচ্ছে, ভীষণভাবে চাচ্ছে বাংলাদেশকে কিছু রিপ্লাই দেওয়ার জন্য, কিছু একটা দেওয়ার জন্য। এবং আপনি যদি খেয়াল করেন যে সালমান আগা কিন্তু কালকে বলেছে কলম্বোর প্রেস কনফারেন্সে যে বাংলাদেশিরা আমাদের যে সাপোর্টটা দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ, এবং তারা এখানে বিশ্বকাপ না খেলে আমি দুঃখ পাচ্ছি আমরা। তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। এবার বাংলাদেশিদের কাছে সেই সাপোর্টটা চেয়েছে, যে তিনি যেটি বলছেন যে বাংলাদেশ অনেক সাপোর্ট দিয়েছে,
পাকিস্তানকে, এটা কোন সাপোর্টের কথা তিনি বলছেন? তিনি কি ক্রিকেটের কথা বলছেন? আমরা যতটুকু জানি ক্রিকেটে কিন্তু তেমন মানে দেয়া নেওয়ার ব্যাপার ছিল না। তাহলে কি রাজনৈতিক ব্যাপারটা তিনি ইঙ্গিত করছেন? যদি রাজনীতির ব্যাপারটা ইঙ্গিত করে থাকে, পাকিস্তানের রাজনীতিতে যেটা আমরা দেখি যে ভারত বিরোধিতা একটা রাজনীতির হাওয়া সেখানে চলে, সেটাই কি তারা সেজন্যই কি তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে? তো সেটা যদি হয়, আমার মনে হয় যে এখনো অনেক খেলা বাকি। আমরা দেখেছি যে পাকিস্তান কিন্তু অলরেডি আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, এটি একটা সম্মানের ব্যাপার একজন প্রধানমন্ত্রী এভাবে কথা বলাটা। তারপর আমার মনে হয় যে এই বয়কট চিত্রনাট্যের শেষ অঙ্কটা এখনো বাকি। সেই শেষ অঙ্কে কি হতে পারে? আমরা তো দেখতে পাচ্ছি যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, তবে নানাভাবে তাদের উপর কিছুটা স্যাংশন আরোপেরও চেষ্টা করা হচ্ছে। আমরা অলিম্পিকেও শুনছি যে অলিম্পিক কমিটি থেকেও নাকি তাদের উপর একটা স্যাংশন আরোপ করা হতে পারে, ব্রডকাস্টারদের থেকে একটা ক্ষতিপূরণের জন্য চাপ দেওয়া হতে পারে। তো সব মিলিয়ে পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত এই স্ট্যান্ডে থাকা যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না 15 তারিখ, সো এই স্ট্যান্ডে থাকাটা তাদের জন্য কতটা পসিবল? দেখেন, পাকিস্তান কিন্তু দুটি কৌশল নিয়ে আমার মনে হয় এগোচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে পিসিবি থেকে কিন্তু এখনো আইসিসির কাছে অফিসিয়াল কোনো লেটার পাঠানো হয়নি যে এই ম্যাচটি আমরা খেলবো না। তার মানে আপনি ধরে নিতে হবে যে এই ম্যাচটি গোয়িং অন, এখনো আছে এই ম্যাচটি। তার মানে পিসিবি থেকে এখনো কিছু বলা হচ্ছে না, আইসিসিও কিছু করতে পারছে না। এখন যেটা আমরা শুনছি সাইডলাইন থেকে, শ্রীলঙ্কা কিন্তু এর ভিতরে আবার ঢুকে গেছে। কালকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে একটি চিঠি লিখেছে এবং তারা মনে করিয়ে দিয়েছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। পাকিস্তানের বিপদে কিন্তু এই শ্রীলঙ্কায় তাদের ওখানে ট্যুর করেছে, তারা সেটি চিঠিতে লিখেছে এবং বলেছে যে আপনারা যদি না আসেন, যেখানে সব কিছু ঠিক করা হয়ে গেছে, ট্যুরিস্টদের আসবে, হোটেল বুকিং হয়ে গেছে, এখন যদি আপনি এইসব ক্যান্সেল করেন তাহলে আমার পর্যটনের উপরে, আমার অর্থনীতির উপরে প্রভাব পড়বে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা এটা আবার পুনর্বিবেচনার জন্য জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই ঘটনাটা এমন ঘটেছে, আমি অবাক হব না 15 তারিখ ম্যাচের 1 ঘন্টা আগেও যদি সিদ্ধান্ত হয় যে ম্যাচটি হচ্ছে। নেদারল্যান্ডসের আগে ম্যাচটা হবে পাকিস্তানের সেই ক্ষেত্রে, হ্যাঁ সেই ম্যাচটা কালকে হবে। কথা হলো যদি কি না সেই ম্যাচে কোনো ধরনের হ্যাম্পার হয় বা কোনো কারণে যদি পয়েন্টটা ভাগাভাগি করতে হয় বা নো রেজাল্ট হয়, সেই ক্ষেত্রে ভারত ম্যাচ সেটাও তো একটা ইম্পর্টেন্ট হবে, কারণ পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ নামিবিয়া। আমরা দুটো ইজি ম্যাচ দেখতে পাচ্ছি পাকিস্তানের, বাট যদি কিনা অন্য কোনো কারণে আসলে পাকিস্তানের ভারতের পক্ষে খেলতে হয়, এই ধরনের সমীকরণ চলে আসে যে এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্স রাখবে, সেক্ষেত্রে আসলে পাকিস্তানের কতটা ইগনোর করা পসিবল হবে এই ম্যাচ? আমি সেটাই বলছিলাম যে দুটি কৌশলের কথা বলছিলাম। আরেকটি কৌশল কিন্তু তারা এই গ্রুপিং এ দেখেছে যে এই গ্রুপিং এ ভারত বাদে যে 3টি দল আছে পাকিস্তানের সঙ্গে, 3টি অন্তত ইজি আপনার গোয়িং। সো এই ভারত ম্যাচটি না খেললেও তারা ইজিলি তারা সুপার 8-এ চলে যাবে। কিন্তু আমি দেখলাম যে যেটি কালকে ফোরকাস্টে যেটা বলছে যে কলম্বোতে প্রচন্ড বৃষ্টি রয়েছে, যদি বৃষ্টির কারণে ম্যাচটি পন্ড হয়ে যায় এবং পয়েন্ট ভাগাভাগি করতে হয় পাকিস্তানের নেদারল্যান্ডসের সঙ্গে, তাহলে কিন্তু 15 তারিখ তারা খেলার আমার মনে হয় যে কোনো না কোনো শর্ত দিয়ে কিংবা যেভাবেই হোক হয়তো তারা ওইটা খেলতে নামবে। এবং আরেকটি যেটি ব্যাপার, আপনি পাকিস্তানের এই গ্রুপে কিন্তু, ভারতের এই গ্রুপে আমেরিকা রয়েছে আর যুক্তরাষ্ট্র রয়েছে। কালকে কিন্তু যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে 201 রান করেছে 207 চেস করতে গিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে, এবং গত বিশ্বকাপে কিন্তু এই যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হেরেছিল। আমার মনে হয় যে গ্রুপিংটা খেলা শুরু হলে পরে আরো একটু বোঝা যাবে। এবং আমি যেটা বললাম যে এখনো অনেক অঙ্ক বাকি, অনেক কিছু হতে পারে, সবকিছু এখনো কোনো কিছু চূড়ান্ত বলা যাচ্ছে না। আমরা যদি আবার একটু বোর্ডের দিকে ফিরে আসি, যে বিসিবিতে তো সবসময় কিছু না কিছু ঘটছে এবং মাঠের খেলাতে তো তারা পারছে না আলোচনায় থাকতে, মাঠের বাইরে নানা কাজে তারা আলোচনায় আসছে। যেমন এম নাজমুল ইসলাম, তিনি মানে খুব অবাক করা ভাবেই আসলে তিনি ব্যাক করেছেন তার ফিনান্স কমিটিতে, এবং তিনি এসে একের পর এক মন্তব্য এখনও চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তিনি বলছেন যে যেখানে আগে ম্যাচ অফিসিয়ালদের মানে ম্যাচ আম্পায়ারদের $700 ছিল রেমুনারেশন, সেটাকে $200 করা হয়েছে, ম্যাচ ফি করা হয়েছে। এবং এটা নিয়ে তিনি সমালোচনা করেছেন কেন এত ইনক্রিমেন্ট হচ্ছে মানে ম্যাচ আম্পায়ারদের। আবার তিনি বলছেন কেন 30,000 টাকা করে দেয়া হচ্ছে শুজ কেনার জন্য। তিনি নারকেল নিয়েও অনেক সময় মানে ডাব নিয়েও কথা বলেছেন, অনেকে তার নাম আসলে চেঞ্জও করে দিয়েছে। ব্যাপারটা হলো যে আমরা শুনতে পেয়েছি গতকালকে অদম্য টি-20 কাপ চলাকালীনই তার মানে বোর্ডের ভেতরে প্রেসিডেন্ট বক্সে একটা বাকবিতণ্ডা হয়েছে পরিচালকদের মাঝে। এর আগেও হয়েছে, এর আগেও আমরা শুনেছি হাতাহাতি পর্যন্ত হয়েছে। তো এই যে বোর্ড, সেই বোর্ড কি থাকবে নির্বাচনের পর? মানে কয়জন পরিচালক থাকবে বলে আপনি মনে করছেন? আমার যেটা মনে হয় যে তিনি কিন্তু এম নাজমুল ইসলামের কথা যিনি বললেন, আপনি যেটি কথাটা বললেন, আমার মনে হয় যে তিনি না মানে কথা বলতে বলতে একটা মজা পেয়ে গেছেন। মানে তিনি কথা বললে পরে খুব মানে জনপ্রিয়তা পান, লাইকস কমেন্টস পান, তো এটা উনি খুব এনজয় করেন এখন। এবং এই রোগটি কিন্তু বিসিবিতে আরো কয়েকজন
পরিচালকের ভিতর চলে গেছে। তারা কাউকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুব জনপ্রিয়তা পেয়ে যান। এই মজাটা তারা পেয়ে যাওয়ার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আপনি যেটা বললেন যে কালকে অদম্য টি-20 হওয়ার সময় প্রেসিডেন্ট বক্সে নাকি বাকবিতণ্ডা হয়েছে, আমি জানি না কি কারণে হয়েছে কিংবা কেন হয়েছে, তবে আমার যেটা মনে হয় এবং তার সম্পর্কে সবাই যেটা বলেন যে তিনি সবসময় এমন একটি মনে করেন যে বিসিবি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতন, এখানে লাভ লোকসান দেখে আপনার ওই যে আগে যেমন টালি খাতা আছে ওইভাবে করে সবকিছু এগোতে হবে। এবং তাকে নিয়ে কিন্তু সবারই আছে, তার কাছে গেলে পরেই মনে হয় যে সবাই বিলটা কেটে দিবে, ইয়ে করতে হবে। কিন্তু এই জিনিসটা তো এমন ব্যাপার না। এখানে আপনার অনেক কিছু আছে, সাবসিডি দিয়ে চলতে হয় এবং অনেক কিছু আছে যেগুলো আপনি নর্মাল অফিসের সাথে আপনি এটা মেলাতে পারবেন না। একটা ক্রিকেটারের কি প্রয়োজন, কতটা মানের প্রয়োজন, সব কিছু কিন্তু আসলে আপনি ওইভাবে করতে পারবেন না। তো আমার মনে হয় যে আমি শুনেছি যে কিছু পরিচালক এমন আছেন যারা নাকি অলরেডি বলে দিয়েছেন যে তিনি যদি কন্টিনিউ করেন তারা হয়তো থাকবেন না। এবং নির্বাচনের পরে আপনি যেটা বললেন যে সত্যি কথা, যে 12 তারিখের দিকে কিন্তু অনেকে চাকিয়ে রয়েছে যে 12 তারিখের পরে কিন্তু একটা সিদ্ধান্ত, চূড়ান্ত কিছু সিদ্ধান্ত চলে আসতে পারে এই বোর্ডের উপরেই। অনেক পরিচালক পদত্যাগ করতে পারেন, অনেকে নাও থাকতে পারেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণ নিয়ে ছুটি নিয়ে চলে যেতে পারেন, সব কিছুই হতে পারে। আমিনুল ইসলাম বুলবুল যে অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন, তার যে ভিশনটা ছিল সেই ভিশনে তিনি প্রত্যেকটা স্টেপে চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এটা তো আর নতুন করে বলার কিছু নেই, বা এটা বুঝতে রকেট সায়েন্সও জানা লাগবে না। কথা হলো যদি কিনা নির্বাচনের পরে পট পরিবর্তনের পরে আমিনুল ইসলাম বুলবুল তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা, বা আমরা দেখতে পাচ্ছি ফারুক যিনি রয়েছেন, ফারুক আহমেদ, তিনিও কোনো বোর্ডের মানে কোনো সাব কমিটির মধ্যে তিনি নেই। তো সেই ক্ষেত্রে তারও তো একটা চান্স থাকে সামনের দিনগুলোতে আসলে লিডিং পজিশনে চলে আসা। তো এই যে ভেতরে যে একটা সূক্ষ্ম প্রতিযোগিতা চলছে, এই বিষয়টা তো এখন বর্তমানে বিসিবির মধ্যে তাৎপর্যপূর্ণ না। আমরা যদি খেয়াল করি যে সবকিছুই কিন্তু আসলে আমরা যেটা অতীতেও দেখে এসেছি এবং আমাদের এই অঞ্চলের যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আপনার সরকার দল কিংবা যে ক্ষমতায় থাকে তাদের মানে পরামর্শ কিংবা তাদের আশীর্বাদ পুষ্ট কেউ আসলে ক্রিকেট বোর্ডে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এভাবেই তিনি কিন্তু এসেছিলেন এবং ফারুক ভাইকে আমরা জানি তিনিও এরকম একটা সমর্থন পেয়েছিলেন, পরে যদিও তাকে উইথড্র করা হয়। তো আমার মনে হয় যে নতুন সরকার যে আসবে কিংবা যারা আসবে তাদের আস্থাভাজন কিংবা তাদের কাছের লোক তারাই হয়তো এই বোর্ডে আসবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বাইরে থেকে শুনি যে ফারুক আহমেদ হয়তো বা সামনে একটু চলে আসতে পারেন, কিংবা এই বোর্ডের উপর যদি সবাই পদত্যাগ করে কিংবা অনাস্থা আনে তাহলে হয়তো আবার নতুন করে ভোটিং হতে পারে, অনেক কিছুই হতে পারে। অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের আসলে 12 তারিখ নির্বাচনের দিকে। আমরা তো প্লেয়ারদের কথাও বলে থাকি যে প্লেয়াররা কতটা মোটিভেটেড আছেন। রিশাদ বলছেন যে কার না বিশ্বকাপ খেলতে ভালো লাগে, সো তিনিও হতাশ। আলটিমেটলি আমাদের মার্চে আবার শিডিউল রয়েছে, আমরা পাকিস্তানের এগেনস্টে খেলবো হোমে। তার আগ পর্যন্ত এই যে অদম্য টি-20 কাপ 4 দিনের একটা টুর্নামেন্ট, এরপরে আসলে ফিটনেস ধরে রাখা, কম্পিটিটিভ ক্রিকেটের মধ্যে থাকা, এইগুলোতে আমাদের ক্রিকেটাররা কতটা ইনভলভ থাকতে পারবেন, বা তাদের জন্য কি ফার্দার কোনো কিছু চিন্তা করে রেখেছে কিনা বিসিবি? হয়তো আছে কোনো চিন্তা, কিন্তু আমার যেটা মনে হলো কালকে যে অদম্য ক্রিকেটের কথা বলেন, আমার সবচেয়ে ভালো লেগেছে আসলে রিশাদ হোসেনকে দেখে। এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি হোবার্ট হারিকেন থেকে সেই হারিকেনের আলোটা নিয়ে এসেছেন মিরপুরে। এবং আপনি একটা মজার ব্যাপার খেয়াল করেছেন কিনা, হোবার্ট হারিকেনের যে জার্সির কালারটা, হ্যাঁ পার্পল, সেই বেগুনি কালারটাই কিন্তু তিনি কালকে পরেছেন। তো সব মিলিয়ে তাকে একটা বেশ ভাইব মনে হচ্ছিল কালকের ওই ম্যাচটিতে। এবং আমার মনে হয়েছে যে রিশাদের পরিচিতিটাই কিন্তু গত বিশ্বকাপের আসর থেকে, এবার তিনি খেলতে পারছেন না, এই জন্য তার আফসোসটা বেশি। এবং আমার মনে হয় যে আমরা যদি ক্রিকেটীয় ব্যাপারটা দেখি, আসলে টি-20 এখন আমাদের ফোল্ড করে রাখতে হবে। আমাদের সামনে কিন্তু আমরা যদি সামনের বছর আমাদের ওয়ানডে বিশ্বকাপ, এবং আমরা কেউ খেয়াল করিনি, খুব নীরবে কিন্তু আমাদের র্যাঙ্কিং 10-এ নেমে গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 9-এ উঠে গিয়েছে। এবং এই র্যাঙ্কিংয়ের সমীকরণটা আগামী বছর 31 মার্চ পর্যন্ত থাকবে। তো আমার মনে হয় যে টি-20টা একটু অফ রেখে কিছুটা বিরতি দিয়ে আমার মনে হয় যে ওয়ানডের দিকে যদি আমরা আরও একটু মনোনিবেশ করি এবং মেহেদী হাসান মিরাজ তাকে আরও বেশি সুযোগ দিতে হবে তার দল গঠন করার জন্য, যেমনটা লিটন করেছিলেন টি-20 ধূমকেতুর মতন গত বছরে। সেটাই, মাঠের খেলায় আমাদেরকে আসলে মনোযোগটা দিতে হবে, তার আগে বোর্ডের স্থিতিশীলতাও সেটাও দরকার। অনেক ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আপনাকে আমাদের সাথে থাকার জন্য।